বন্ধুরা, ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বেলা কটা, 10টা প্রায় বাজতে যায়। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট এখনও কিছু হয়নি। ব্রেকফাস্ট কী করব এখনও চিন্তা ভাবনা কিছু করে উঠতে পারিনি। ভাবনা চিন্তা চলছে ব্রেকফাস্ট কী হবে। তো সেই জন্য ভাবলাম একটুখানি কথা বলিনি তোমাদের সাথে। আর রোজকার উঠে সকালবেলা ওই খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, এই তো চলতে থাকে, এই তো জীবন। আর তো কিছু মানে জীবনের এটাই বৈশিষ্ট্য, এইটা ছাড়া জীবনে আর কিছু নেই। রান্না, খাওয়া, শোয়া, এটাই হচ্ছে মেন। আর গরমটাও পড়েছে পুরো ফাটিয়ে, যাকে বলে প্রচণ্ড গরম। কালকে রাত থেকেই না গরম পড়েছে, তাও হ্যাঁ ফাটিয়েই পড়েছে গরম বলতে গেলে। এখনকার যে শীতটা ছিল, এই কদিন যে শীতটা ছিল, সেই তুলনায় কালকের গরমটা খুব ছিল। তোমাদের ঘরটায় গরম আসলে কম, আমাদের ঘরটায় শুয়ে দেখো কি গরম কি গরম। কালকে তাও জানলা খুলে শুয়েছিলাম। হ্যাঁ বাবা হাঁচি হচ্ছে এর মধ্যে। জানলা খুলে শুয়েছিলাম, তারপর হয়েছিল এদিকে মাথা করে শুয়েছিলাম, কিন্তু তাতেও গরম কাটেনি। ফ্যানের দিকে মাথা করে শুয়েছিলাম। সরি কি সুন্দর হাঁচি হচ্ছে। তো যাই হোক, কালকে প্রচণ্ড গরম লেগেছে আর ভীষণ ঘাম হচ্ছিলো, প্রচণ্ড গরম লাগছিলো, যার জন্য ফ্যানের দিকে মাথা করে শুতে হয়েছে। আমাদের ফ্যানের দিকে মাথা করে খুব একটা শোয়া হয় না, কিন্তু ফ্যানের দিকে মাথা করে শুয়েছি, এত গরম লাগছিলো। এই শুরু হলো গরম, এই পুরো মে মাসটা এবার পড়ে আছে, এপ্রিল মাসটা পুরো পড়ে আছে। আবার সেই গরম, আবার সেই বিচ্ছিরি মার্কাটা ওয়েদার, আবার সেই তো গরম। কে চাদর দিচ্ছে গায়ে? এইখানে কত চাদর দিতে হচ্ছে, বাইরে এসে এখনো চালাতে দিচ্ছে না। সুতরাং ওই গরমের মধ্যেই থাকতে হবে, কিছু করার নেই। না গরম খুব লাগছিল কালকে, কিন্তু তাও চালাইনি যতদিন না চালানো যায় আর কি। আর আমার তো ঠান্ডা লাগার খুব ভাব, একটু এদিক থেকে এদিক হলে। আমি ভিডিও করছি, কি অবস্থা, কতটা এখানে কেটে দিতে হবে আমায়। তো এখন মানুষ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না আমি কখন ভিডিও করি আর কখন নর্মাল কথা বলি। কি সমস্যা। আর 4 মাস হতে চললো, এখনও মানুষ বুঝছে না যে আমি রেকর্ডিং করছি নাকি নর্মাল কথা বলছি, বোঝা বড় মুশকিল। তো এটাই হচ্ছে ব্যাপার। নাক ফাঁক খসখস করছে, দুটো হাঁচি হয়েই। এটা এমনি হাঁচি, সর্দি কাশির হাঁচি নয়। তো এবার ব্রেকফাস্ট করি, ভাবছি কি করি আজকে, গোলা রুটি করি নাকি ভাবছি। রোজ রুটি তরকারি ভালো লাগে না খেতে। আর এখন এবার গরমটা পড়লো, এরপর শুরু হবে দই খাওয়া, এটা খাওয়া, মানে ওই ঠান্ডা করার জন্য নানা রকম খাওয়া শুরু হবে। দই ওটস, দই চিড়ে, দই মুড়ি, এগুলো সকালবেলা বেশিরভাগ সময় প্রচণ্ড যখন গরমটা পড়ে তখন ওইটা খাওয়া স্টার্ট করি। ওই বিশেষ করে মে মাসের গরমটা তো বাবারে, এপ্রিল মের গরম তো জ্বালিয়ে পুড়িয়ে দেয় পুরো। আর ওই প্রখর গরমে আমার বিয়েটা হয়েছিল মে মাসে, বিভৎস গরম ছিল তখন। মানে বৃষ্টির জন্য আমরা হাপিত্তেশ করে বসেছিলাম, কিন্তু এক ফোঁটা বৃষ্টি তখন হয়নি। গরম প্রত্যেকবারই পড়ে, সেবারও যেহেতু বিয়েটা ছিল সেই জন্য অত বেশি লাগছিল। হ্যাঁ ভীষণ গরম পড়েছিল আমার বিয়ের সময়, বিভৎস গরম পড়েছিল, মানে বলার কথা না, এত গরম ছিল তখন। ওই গরমের মধ্যে মানে কী যে কষ্ট হয়েছিল, সে মানে যারা গরমে বিয়ে করে তারা প্রত্যেকেই জানে যে গরমকালে বিয়ে করা যে কতটা কষ্টের। এটা কি করছো গো? আলু দিয়ে, ফুলকপি দিয়ে, সজনে দিয়ে? ও সজনে দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর আলু, গাজর, বিট, ফুলকপি দিয়ে স্টুয়ের মতো করবে। ও সজনে ডাঁটা, আলু, বিট, গাজর দিয়ে স্টুয়ের মতো হবে। আর আমাদের জন্য এই করবো আজকে, কি বলে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, আর লাল শাক ভাজা, আর নিম বেগুন ভাজা, আর মাছের ঝোল হবে। এই সমস্তগুলো হবে আজকে। তো দেখি চিংড়ি মাছটা তোমাদের মানে তোমরা সবাই জানো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ আর একটু ছোটো করো, হ্যাঁ বড্ড বড় করে ফেলেছো। চিংড়ি বাঁধাকপিটা অনেকবারই দেখিয়েছি তোমাদেরকে, তাও অনেকবার দেখালো। ডেইলি উঠে আর নিত্য নতুন রান্না কোথায় পাবো বলো? প্রত্যেক দিনকার যা রান্না হয় সেই রান্নাই তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করি বা দেখাই। আর আমাদের যারা ডেইলি লাইফস্টাইলের ব্লগ করে তারা প্রত্যেকে আর নিত্য নতুন আর রান্নার রেসিপি আর কোথায় পাবে? কেন কি আমাদের তো কুকিং চ্যানেল নয়, তো সুতরাং যা রান্না করি সেই সমস্তগুলো তোমাদেরকে দেখাই। হয়তো তোমাদের একঘেয়ে লাগে, কিন্তু
কিছুই করার নেই। তো যাই হোক, এখন আর বেশি গল্প করবো না, 10টা বাজতে যায়, আমার জলখাবারটা করতে হবে, আবার দুপুরে লাঞ্চটা করতে হবে। তো পরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। তো গোলা রুটি বলো বা প্যানকেকই বলো বা মানে ইংলিশে, তো তার জন্য আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। এটা আটা দিয়েও করা যায়, কিন্তু আমি এটা পুরোটাই ময়দা দিয়েই করব। কেন কি আমি আটা দিয়ে খুব একটা জিনিস পছন্দ করি না, তো সেই জন্য আমি এটাকে ময়দা দিয়ে করতে চাই। তো সেই জন্য আমি ময়দাটাকে ঢেলে নিচ্ছি। এবার দেখো, আমি একটা পাত্রের মধ্যে ময়দার সঙ্গে এবার মেশাবো পেঁয়াজ, লঙ্কা, একটু গাজর, একটুখানি ক্যাপসিকাম থাকলে আরও ভালো হতো, আর সঙ্গে মেশাবো একটুখানি ফুলকপি। দেখো, এবারে ব্যাটারের মধ্যে আমি একটুখানি নুন মিশিয়ে দিলাম, একটুখানি নুন মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা অপশনাল, দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়, এটা ডিমটা দিলে টেস্টি হয় বলে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিতে হবে, ব্রাশ করে দিলেই ভালো, নয়তো একটু বেশি করে তেল পড়বে। হালকা করে অল্প করে অয়েল ব্রাশ করে নেব। তো অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো, একটুখানি গরম হয়েছে কিনা দেখার জন্য এক ফোঁটা দিয়ে দেবো তেলের মধ্যে, যাতে তেলটা গরম হয়েছে কিনা একটু আন্দাজ করতে পারবো। তো তেলটা দেখো আমার এদিকে গরম হয়ে গেছে, তো আমি এবারে ব্যাটারটা দিয়ে দেবো। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে আমি বেশি বড় বড় করিনি, আমি একটাই আমার বড় হয়েছে, বাকিগুলো আমি ছোটো ছোটোই করেছি। তো কিছুটা ডিম দিয়ে হয়েছে, আর আমার শাশুড়ি মা যেহেতু ডিম খান না, সেই জন্য তারটা হয়েছে নিরামিষ। তো দেখো, অল্প অল্প করে করে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে হবে। আর এই যে বড়ো সাইজেরটা দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা ডিম ছাড়া, তো সেই জন্য এটা একটু আলাদা করে করে দিতে হয়েছে। তো খুব সহজ, এটা ইজি একটা রেসিপি, সকালবেলা ব্রেকফাস্টে এটা বেশ ভালোই লাগে। দেখো, বাঁধাকপি রান্না করার জন্য সকালবেলা থেকে পুরো খিচিমিচি লেগে গেছে, ভীষণ মানে বলতে পারেন হ্যাপাজার টাইপের একটা অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড মানে খিচখিচে লাগছে আর কি ব্যাপারটা। তো যাই হোক, এখন করবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। তো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাঁধাকপি করতে যা লাগে। এদিকে আলু কেটে রাখা হয়েছে, আর এখানে রয়েছে একদম অল্প একটুখানি চিংড়ি মাছ, আর এইদিকে বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি তরকারিতে। আর এদিকে রয়েছে একটুখানি রসুন, আর এইদিকে কাঁচা লঙ্কা, আর মশলা যা লাগে সেটা তোমাদের সঙ্গে আমি করতে করতে শেয়ার করে দেবো। তো চলো, এখন আর বেশি দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে গেলে বড্ড কাজের খিচিমিচি লেগে যায়। তো চলো রান্নাটা আমি স্টার্ট করে দিই। প্রথমেই দেখো, কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা যেহেতু সর্ষের তেলেই হবে, তো সেই জন্য দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে একটুখানি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজা এখানে যেহেতু কেউ পছন্দ করে না, তাই জন্য আমি একটুখানি হালকা করে ভেজে নিয়ে আমি তারপর এটাকে তুলে নেব। তো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে যেটুকু অবশিষ্ট তেল থাকবে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন ফোড়ন, একটুখানি রসুন আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। আর সাদা জিরেটা আমি ভুলে গেছিলাম বলে সাদা জিরেটা আমি পরেই ফোড়নে দিয়ে দেবো। তো দেখো, এখানে ফোড়ন দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটোটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নাড়িয়ে নিতে হবে। দেখো, টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি, এই যে বললাম জিরে গুঁড়োটা পরে দিয়েছিলাম, ভুল করে মানে গোটা জিরেটা পরে দিয়ে ফেলেছিলাম। তো এরপরে এর মধ্যে দেবো একটুখানি নুন, আর দেবো এরপরে একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, আর দেবো এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়, তো আমি একটুখানি দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছাড়ছে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি মির্চটা দেওয়া হয়ে গেছে, এবার দেখো মশলা থেকে অলরেডি একটু একটু করে তেল ছাড়ছে। এরপর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটুখানি কষানোর জন্য এটাকে একটু রেখে দেবো। তো দেখো, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে ওই নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখা একটুখানি বাঁধাকপিগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তো ওই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমি দেখো বেশি নাড়াচাড়া করতে পারছি না, যেহেতু আমি এক হাতে শ্যুট করছি, তাই হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। যেহেতু আমি একটু মিষ্টি পছন্দ করি বাঁধাকপির তরকারিতে, তো একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তো
দেখো আমার চিংড়ি বাঁধাকপি রেডি হয়ে গেছে। তো ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই যে বাঁধাকপি, রঙটা এরকম আসছে কিন্তু রঙটা মোটেও এরকম নয়, এটা রঙটা ভিডিওতে এরকম ক্যামেরায় আসছে। তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি চিংড়ি। আমাদের আজকে মাসকাবাড়ির জিনিসগুলো দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি জল দিইনি, এক ফোঁটাও জল দিইনি, ওগুলো জল বেরিয়েছে, চিপে চিপে তুলিনি তো, আজকে এমনি জল বেরিয়েছে। তো আজকে মাসকাবাড়িতে মানে খুব বেশি জিনিস নেই, যেগুলো আছে তোমাদের একবার দেখিয়ে দিই তাও কী কী জিনিস আছে। এখানে রয়েছে সয়াবিন তেল মানে সাদা তেল, এখানে রয়েছে সার্ফ এক্সেল, কিছু কিছু জিনিস আনিয়ে নেওয়া হয়েছে, যেমন তেল ফুরিয়ে গেছিলো বলে আগে আনিয়ে নেওয়া হয়েছে। এখানে রয়েছে সার্ফ এক্সেল, এখানে রয়েছে মেরি বিস্কুট, এখানে রয়েছে গুগলি বিস্কুট, আর এইখানে রয়েছে আমার সেই বিখ্যাত প্রজাপতি বিস্কুট, রয়েছে পান্নার সর্ষের তেল, আর এখানে রয়েছে আরেকটা সাদা তেল, এইখানে রয়েছে পেস্ট, এইখানে রয়েছে আরেকটা, এটা কি সর্ষে না সাদা, হ্যাঁ সর্ষের তেল, এইখানে রয়েছে কালো হিট, এইখানে রয়েছে লাল হিট, আর এইখানে রয়েছে দাঁড়াও, এখানে রয়েছে ফিয়ামার বিচিত্র কালারের সাবান, বেগুনি, হলুদ, লাল, সবুজ এই সাবান রয়েছে, এখানে রয়েছে হজমোলা, এইখানে রয়েছে সানলাইটের বার, আর এখানে কি এটা রয়েছে গুড নাইট লিকুইড, আর এখানে রয়েছে প্রিল, এখানে আছে ফিনাইল, এইখানে আছে ঘি, আর কি আর হচ্ছে এই যে এইখানে রয়েছে ম্যাগি, আর এখানে রয়েছে পাস্তা। মাসকাবাড়ির বাজার আর কিছু সংখ্যক বাজারপত্র হয়ে গেছে, মানে আগে আনা হয়ে গেছে, তেল ফেলগুলো এর আগে ফুরিয়ে গেছিলো, তো তেলগুলো এর আগে আনা হয়ে গেছিলো, আর কিছু সংখ্যক আজকে আনা হলো, আর এগুলো পরে শেষ হয়ে গেলে আবার মাঝখানে আনতে হয় আর কি। তো এই কটা জিনিসেই কত খরচ হয়ে গেছে প্রচুর, কেন কি ওই লাল হিট কালো হিট এগুলো ছাড়া তো চলবে না এক মুহূর্তের জন্য, আর এই লাল হিট কালো হিটগুলোর দামই প্রচুর নিয়ে নেয়। কালো হিট, হ্যাঁ এই কটা জিনিসে 2000 টাকার উপর, আর কালো হিট লাল হিটগুলোর দাম একটু বেশি নেয়, মানে দাম একটু বেশি হয় আর কি লাল হিট কালো হিটগুলোর, কিন্তু কালো হিট ছাড়া একদিনও চলবে না, লাল হিট ছাড়া এক মুহূর্ত চলবে না। তো হ্যাঁ, ভুল করে বাঁধাকপি বাটিতে এখন হবে, এরপরে এই যে লাল শাক, আর এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মেনু অর্ধেক দেওয়া হয়ে গেছে খাবার দাবার, তো কিছু সংখ্যক বাকি রয়েছে, তার মধ্যে এই চিংড়ি দিয়ে বাঁধাকপিটা, এদিকে রয়েছে লাল শাক ভাজা, নিম বেগুন, আর কি আছে, আর আছে এখানে মাছের ঝোল। তো স্নান করা খাওয়া দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। তো খেলাম তো দেখলেই, আজকে ভেবেছিলাম বাঁধাকপিটা আজকে মন দিয়ে করতে পারিনি, বাঁধাকপির তরকারিটা বোধহয় ভালো হবে না, কিন্তু দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। মন দিয়ে রান্না করলে সবই ভালো হয়, আর বাঁধাকপি জিনিসটা এমন না, চিকেন রান্না করা বোধহয় এর থেকে বেশি সহজ, যে বাঁধাকপি রান্না করাটা এতটা কঠিন। আর গরমটা একবার পড়েছে দেখো, বাইরে জামা কাপড় মেলেছিলাম, কোনোদিন এত তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় না, জামা কাপড় মনে হচ্ছে পুরো ভাজা ভাজা হয়ে যাবে, মানে এতটা রোদ এতটা গরম পড়ে গেছে। এখন সবে আজকে মার্চ মাসের হচ্ছে গিয়ে তোমার কত তারিখ, 15 না 16 তারিখ বোধহয় আজকে হয়তো হবে, কিন্তু এত মারাত্মক গরম পড়ে গেছে মানে ভাবাই যায় না। কিছুদিন আগে পর্যন্ত মানে ঠান্ডাটা মানে যাচ্ছিল না বলে আমাদের মনে হচ্ছিলো যে ঠান্ডাটা বেশ অনেক দিন ধরে স্টে করেছে, কিন্তু এখন গরমটা এত বেশি পড়ে গেছে যে এত কষ্ট হচ্ছে যে বলার নয়, ভীষণ কষ্ট হচ্ছে, কাজ টাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তেমন হচ্ছে ব্যথাগুলো, মানে ব্যথা বেদনাগুলো এত বেড়ে গেছে এখন, শীতকালে ব্যথা বেদনা থাকে, কিন্তু গরমকালে এই ধরো মোবাইলগুলো ইউজ করতে করতে মানে আমাদের হাতের অবস্থা, কাঁধের অবস্থা, ঘাড়ের অবস্থা সবই মোটামুটি অকেজো হয়ে যাচ্ছে আর কি, মানে কোনোটাই আর সুস্থতার দিকে আর নেই, পুরোটাই মানে অসুস্থতার দিকে চলে যাচ্ছে। খুব খারাপ কন্ডিশান আমাদের, মানে এখন থেকেই আমাদের এই বয়সে শরীরের যা কন্ডিশান দেখতে পাচ্ছি, তাতে বোধহয় আজ থেকে বছর 30-40 বছর পর আমাদের বোধহয় খুঁজে পাওয়া যাবে না, বোধহয় আমরা তখন কোথায় যাব তার কোনো
মানে সীমা পরিসীমা থাকবে না আর কি, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো এবারে খেয়ে দিয়ে নিয়েছি, এবারে একটুখানি রেস্ট করব। কালকেও রাত্রেবেলা একদম ভালো ঘুমটা হয়নি, একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে। তো সেক্ষেত্রে আজকে আমাকে দুপুরবেলা ঘুম দিতে হবে। কালকে তোমাদেরকে বললাম দুপুরবেলা ঘুম দেবো, কিন্তু শেষ পর্যন্ত আমি ঘুম আর দিতে পারলাম না, মানে এমন অবস্থা হয়ে গেল। ঠিক শুতে ঠিক মনে হয় যে বিকেল 4টে, মানে 4টে তো এখনই বাজতে যায়, বিকেল 5টা হয়ে গেল। তো 5টা হয়ে যাওয়া মানে এবার তো ওঠার সময় হয়ে গেল। মানে দিনগুলো কীরকমভাবে চলে যায় না, মানে খুব সহজেই দিনগুলো যেন খুব মানে মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। মানে এক এক সময় মনে হয় যে সত্যি মানে 24টা ঘন্টা না হয়ে যদি 48টা ঘন্টা হতো একটা দিন, তাহলে বোধহয় অনেকটা বেশি সুবিধা হতো। একেই বোধহয় বলে, সত্যি কথা বলতে কি, জীবনের চাকা যেমন করে মানে আমরাও এক ধাপ করে বোধহয় মানে বুড়ো হয়ে যাচ্ছি আর কি। মানে আমাদের বয়সটাও এক ধাপ করে পেরিয়ে যাচ্ছে। যখন সময় ছিল, যখন বয়সটা কম ছিল, তখন আমাদের মনে হতো যে জীবনে কত কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো। তখন মনে হতো জীবনে কবে বড় হব। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি, তো তখন মনে হয় যে জীবনে যে সময়টা ছোট ছিলাম সেই সময়টাই বোধহয় সবথেকে সুখের সময় ছিল। ছোটোবেলায় না ছিল চাপ, না ছিল কোনো কিছু চিন্তা, না ছিল কোনো কিছু ভাবনা। জীবনটা যেন মানে পুরো একটা মানে খাঁচায়, মানে খাঁচামুক্ত একটা পাখির মতো ছিল। কিন্তু যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে জীবনের চাপের শেষ নেই। কত রকমভাবে জীবনে চাপ, কত রকমভাবে জীবনের সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিয়ত হতে হচ্ছে। আর বিয়েটাই তো জীবনের শেষ মানে মানে অন্তিম লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য অনেক কিছুই হতে পারে, মানে বিয়েটাই জীবনের শেষ পরিণতি হয় বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। কিন্তু এখনও পর্যন্ত দেখবে অনেক জায়গাতে, এই গুবলুটাকে অনেক দিন পর নিয়ে বসছি, কিন্তু এখনও পর্যন্ত দেখবে অনেক জায়গাতেই বিয়েটাকেই মেইন লক্ষ্য হিসেবে মনে করা হয়। আমার চোখের সামনেই যেমন ঘটনাটা ঘটলো, আমাদের যে কাজের মাসি সেই কাজের মাসি তার মানে নাতনির 13 বছর বয়সে তার নাতনিকে মানে বাড়ি থেকে বিয়ে দিচ্ছিল, 13 না 14 বছর বয়সে। মানে তাকে বাড়ি থেকে লুকিয়ে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, কেন কি এখানে পুলিশে ধরেছিল আর কি। মানে অত অল্প বয়সে বিয়ে দিচ্ছে বলে তাকে পুলিশে ধরেছিল, সেই জন্য তাকে মানে যতটা সম্ভব আর কি লুকিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে কীরকম অবস্থা একবার দেখো, মানে একটা মেয়ে মানে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একেবারেই সাবালিকা না হওয়ার আগেই যে বিয়েগুলো যে দিয়ে দিচ্ছে, এগুলো যে পরবর্তীকালে কতটা ক্ষতি হবে সেই জিনিসটা কিন্তু ওরা একবারও তলিয়ে দেখে না। এদের কাছে মানে জীবনের চরম লক্ষ্য ওটাই যে বিয়ে দেব, আগে মানে ঘাট থেকে দূর করি, আগে পার করতে পারি, তারপর তারপর অন্য কিছু। এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো মানে বলে থাকবে যে যখন পেটে ভাত জোটে না, যখন পেটে ভাতের অভাব হয়, তখন ওই সমস্ত শিক্ষা দীক্ষা পড়াশোনার যে বুলিগুলো সেটা মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, হয়তো তাই। কিন্তু একটা মেয়ে, এখন এমন অনেক সংস্থা বেরিয়েছে যারা এরকম যারা দুস্থ ছেলেমেয়েদের সাহায্য করে, যারা মানে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেয়, এরকম অনেক সংস্থা আছে। বা বিভিন্ন রকম এনজিওতে জানালে তারাও নিজেদের উদ্যোগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। তো নিজের চারটা থাকা খুব দরকার, এবং নিজের মানে যে বিয়ে করছে তার নিজের চারটা থাকা খুব দরকার, যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে চাকরি বাকরি যে করতে হবে এমন কোনো কথা নয়। ন্যূনতম যেটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, শুধু সেইটুকু শিক্ষাগত যোগ্যতা হতে হবে, বা করতে হবে, কী বলে, প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। মেয়েরাই যদি নিজেরা রুখে না দাঁড়ায়, তাহলে আমরা তো মানে পেছন থেকে ভাষণ তো সবাই দিতে পারি, কিন্তু যে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যে সেই পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে, সেই একমাত্র সেই সমাধানটা করতে পারে। আর আমরা তো দূর থেকে শুধু বড় বড় বুলি আওড়াতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারি না। আর আমাদের কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের কোনো উপায় থাকে না, কেন কি আমাদের ক্ষমতাটা খুব সীমিত। আমাদের যেমন আর্থিক দিক থেকে ক্ষমতাটাও খুব সীমিত, এবং আমরাও মানে ব্যক্তিগতভাবেও আমাদের ক্ষমতা কতটুকু, আমরা কতটুকু কী করতে পারি, কটা মানুষের জন্য করতে পারি। আমরা দুটো মানুষকে সাহায্য করতে গেলেও আমাদের চিন্তা করতে হয়, ফিনান্সিয়াল ব্যাপারটা তো একটা সবথেকে বড় কথা। একটা মানুষের দায়িত্ব নিতে গেলেও তাকে মানে আর্থিক দিক থেকে স্বাবলম্বী বা আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল হতে হবে। তাছাড়া তো এগুলো একেবারেই সম্ভব নয়। সুতরাং মুখে মানে ভাষণ বুলি সবাই দেয় যে এটা করে দেবো, ওটা করে দেবো, এর জন্য মানে এর দায়িত্ব নেবো, ওর দায়িত্ব নেবো, কিন্তু আলটিমেটলি কার্যক্ষেত্রে কজন সেই দায়িত্ব নিতে পারে, বা কজনের বুকের পাটা সেই জায়গায় গিয়ে দাঁড়ায় যে তারা একটা দুস্থ মেয়ের দায়িত্ব নিতে পারে, সেটা হাতে গোনাই বলা যায় আর কি। পেছন থেকে অনেক কিছুই বলা যায়, কিন্তু সামনে পরিস্থিতিটাই পুরো অন্যরকম। আর এখন এত বেশি পরিমাণে মানে কী বলবো এগুলোকে,
বাইরের লোকেদের তো জ্ঞান দেওয়ার শেষ থাকে না। এরকম অনেক দেখবে শুভাকাঙ্ক্ষী আছে যারা যাদের অন্য সময়ে টিকিয়েও দেখতে পাবে না, সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু তোমাকে জ্ঞান দেওয়ার জন্য ঠিক চলে আসবে। যখন তুমি কোনো মেয়েকে উদ্ধার করার চেষ্টা করবে বা কোনো মেয়েকে এইরকম ধরো যাদের অপরিণত অবস্থায় বিয়ে দেয়, তাদেরকে উদ্ধার করবার জন্য কিছু উদ্যোগ নেবে, তখন দেখবে যারা তোমার মানে দুঃখের দিনে তোমার পাশে এসে না দাঁড়ায়, তারা দেখবে পিলপিল করে কোথা থেকে উড়ে এসে চলে চলে আসবে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য, তোমাকে ভাষণ দেওয়ার জন্য। সেই সব লোকের অভাব দেখবে না। কেন কি মানে আসল কার্যক্ষেত্রে জ্ঞান না দিলেও যেখানে যেখানে জ্ঞান দিলে অন্যের উপকার হয় সেখানে জ্ঞান দেবে না, কিন্তু যে জ্ঞান দিলে অন্যের অপকার হয় সেই জ্ঞান দেওয়ার জন্য দেখবে অনেক লোক জুটে যাবে আশেপাশে। এটা প্রতিটা ক্ষেত্রেই হয়। আমাদের নিজেদের লোকেরার মধ্যেই আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে। আত্মীয় স্বজনের ক্ষেত্রে দেখো না, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে দেখো না, তুমি নিজের খবর তুমি যত না মানে যত তাড়াতাড়ি না পাবে, পাশের বাড়ির লোক তার আগেই পেয়ে যাবে। মানে পাশের বাড়ির লোক কি বলবো আর, যে কোনো মানে সংবাদ মাধ্যমের থেকেও বেশি জোরালো কাজ করে আর কি। মানে ওদের কাছে খবরটা সবার আগে আসে। মানে কার বাড়িতে বিয়ে হলো না, কার বাড়ির মেয়ে কার সাথে পালালো, কার বাড়ির ছেলে কোথা থেকে মেয়ে তুলে নিয়ে চলে এলো, এই সমস্ত খবরগুলো, এসব গসিপগুলো পাড়ার লোকেদের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে পাবে না। সুতরাং তোমাদের একমাত্র মানে সাংবাদিক বলো যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে একমাত্র প্রতিবেশীরাই। তো সেক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে যেতে হবে, নিজেদেরকেই মানে মানে যে সমস্ত মেয়েরা নাবালিকা তাদেরকেই নিজেদেরকে এগিয়ে যেতে হবে, নিজেদেরকে রক্ষা করার জন্য। পাশ থেকে সাহায্য করবার জন্য লোক হয়তো কম পাওয়া যায়, কিন্তু আমরা যদি নিজেরা রুখে দাঁড়াই যে আমরা বিয়ে করব না, তাহলে কারোর সাধ্য নেই সেই বিয়েতে জোর করে কাউকে বিয়ের পিঁড়িতে বসানো, কারোর সাধ্য নেই আমার যদি নিজের ইচ্ছা না থাকে। তো সেটাই ভাবলাম, শুনলাম নাকি মেয়েটা বিয়ে করে নিয়েছে, মানে এখান থেকে ওকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বিয়ে দেওয়া হয়েছে আর কি। একদম ছোট একটা অল্প বয়স্ক বাচ্চা মেয়ে। তো সেটাই ভাবি, এটা কি পরিণতি? দুদিন পর একটা বাচ্চা কাচ্চা হবে, একটা সন্তান হবে, তারপর সেই বাচ্চাও মানে অপরিণত অপুষ্টিতে ভুগবে। যেখানে মাই পরিণত নয় সেখানে তার বাচ্চা কী করে পরিণত বা পরিণত হবে, বা তার বাচ্চার যে কোনো রোগ হবে না তার কি গ্যারান্টি? তো এদেরকে বুঝিয়ে তো আমরা কিছু করতে পারবো না, আর আমাদের সাধ্য বা ক্ষমতাও খুব সীমিত। সেক্ষেত্রে আমাদের কিছু করারও নেই। আর ভিডিওটা বেশি বড় আজকে করব না, ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না একদম। তো সেই জন্য আজকে আর সন্ধ্যা বা রাত অবধি ভিডিওটাকে টেনে নিয়ে যাচ্ছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো রোজকার মতো একটাই কথা বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো তাহলে টাটা।